আপনি যদি ভাতের জ্বালায় চিকিৎসা করেন তাহলে চিকিৎসা করেন না। এটা বিশাল একটা মানবিক কাজ, মানবতার কল্যাণে এটা বিরাট একটা ইবাদত। একটা রোগী যখন সুস্থ হয় তখন একজন ডাক্তারকে দেবতার মতো সম্মান করতে হয়, অথচ হাসপাতাল থেকে বের হইতে হইতে ডাক্তারকে গালাগালি করতে করতে বের হয়। আজকে যেভাবে ডাক্তারদের নীতি নৈতিকতার অধপতন ঘটেছে, এর মূল কারণ এই বস্তুবাদী, এই পাশ্চাত্য জীবন ব্যবস্থা, জীবন দর্শন। এখানে শুধু টাকাই সবকিছু, এখানে মানবতা নেই, এখানে মানবাধিকার নেই, এখানে আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো ভয় নেই, এখানে তাকওয়ার কোনো মানদণ্ড নেই, এখানে ইসলামের কোনো শিক্ষা আমি পাই না। আমাদের এখানে বহু স্বাস্থ্যনীতি প্রণীত হয়েছে, মেডিসিন নীতি বহু প্রণীত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ওদের প্রেসক্রিপশনের বাহিরে আমরা এক চুল পরিমাণ যেতে পারিনি। ড্রাগ বিজনেস, এদের সিন্ডিকেট, এদের বিশাল হাজার হাজার কোটি টাকার বিজনেস। এরা চিন্তা করলো যে হোমিওপ্যাথি যদি কম পয়সা 20 টাকা দিয়ে ঠান্ডা ভালো হয়ে যায়, তাহলে তো আমাদের তো এই ড্রাগ বিজনেস কি হবে তাহলে। হ্যাঁ, একটা লোক মানে ব্যথা পেলো, সে আর্নিকা খেলো, আধা ঘন্টা পর পর কয়েক ডোজ, সে ব্যথাটা ভালো। তাহলে আমার যে পেইন কিলার এত টাকা দামের, এগুলা কি হবে তাহলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে আমরা ঠিক করেছি স্বাস্থ্য সেবা অধিকার প্রশিক্ষণও দরকার। আমরা বলেছি যে স্বাস্থ্য সেবা পাওয়া প্রতিটা মানুষের এটা অধিকার, অর্থাৎ মানবাধিকারের অন্তর্ভুক্ত। যে কয়েকটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত সংস্থা কর্তৃক এবং সরকার কর্তৃক, সেই মৌলিক মানবাধিকারের মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য সেবা পাওয়া। তো আপনারা জানেন যে আমাদের আন্দোলন হিজবুত তাওহীদ আন্দোলন, এই আন্দোলনটি গণমুখী একটা আন্দোলন। এই আন্দোলনের মূল প্রতিপাদ্যই হচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত, মানুষকে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের আলোয় আলোকিত করা, মানুষের সমাজে আল্লাহর প্রকৃত ইসলামের শিক্ষা প্রসার করা, তাওহীদের উপরে মানব জাতিকে ঐক্যবদ্ধ করা, এটা হলো আন্দোলনের মূল কাজ। আমাদের এই আন্দোলনের বিভিন্ন ডিপার্টমেন্ট সক্রিয়ভাবে কাজ করছেন। যেমন নারী ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আমাদের নারীদেরকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে যে সমস্ত নারীরা সচেতন নয় দিন সম্পর্কে, আল্লাহর হুকুম সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে, নারীরা যারা সচেতন নয় তাদেরকে সচেতন করা, জাগ্রত করা, অনুপ্রাণিত করা, সংগ্রামে উদ্বুদ্ধ করা। এবং আমাদের যেমন শিল্প বাণিজ্য বিভাগ, সেই লক্ষ্যে আমাদের আমাদের উদ্যোক্তা সৃষ্টির কাজ করছেন, ব্যবসা বাণিজ্য যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে নিয়ে ইসলামের বাণিজ্য নীতি কী হবে সেটা নিয়ে কাজ করছেন। তো এইভাবে কিন্তু আমাদের ক্রীড়া বিভাগ আছে, আমাদের সাংস্কৃতিক ডিপার্টমেন্ট আছে, অন্তত আমাদের 29টা ডিপার্টমেন্ট আমরা সক্রিয়। তো এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে স্বাস্থ্য ডিপার্টমেন্ট। আমরা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের দায়িত্বে যিনি আছেন, আপনারা জানেন যে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, তিনি উপমহাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনার রোগীদের অন্তর্ভুক্ত ছিল। তো ওনার ক্লিনিক সেলিমস ক্লিনিক, আমি যখন আন্দোলনে এসেছি তখন আমি দেখেছি বহু মানুষকে তিনি বিনা পয়সা চিকিৎসা করাতেন। জটিল জটিল রোগ, যেখানে ইন্ডিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকেরা চলে আসতো, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আশা নাই। এরপরে ইমামুজ্জামানের ট্রিটমেন্টে তারা ভালো হয়েছেন। আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম, ওনার চিকিৎসাও কিন্তু ইমামুজ্জামান করিয়েছেন। এরকম বলতে গেলে বহু আছে। আমাদের ইমামুজ্জামানের যে চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথির এক নতুন ধারা তিনি প্রবর্তন করেছেন। আমরা শুধু এখানে একটা কথা বলতে চাই, বর্তমানে যে অ্যালোপ্যাথি পদ্ধতি চলছে, এই চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিন্তু এখন প্রচুর কথা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এটাকে আমরা বলবো অপব্যবহার। এই সমস্ত কারণে মানুষের এখন শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় কমেই যাচ্ছে, নাই বললেই চলে অনেকে।
ইমিউন সিস্টেম যাকে বলা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন হিসাবে মানুষের শরীরের ভেতরে একটা রোগকে প্রতিরোধ করার একটা ক্ষমতা সৃষ্টি হয়। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে বলা হয় ইমিউন সিস্টেম। কারণ আমাদের পুরো বডির একটা মেকানিজম, এখানে অনেকগুলো সিস্টেম কাজ করে, এর মধ্যে একটা হলো ইমিউন সিস্টেম। তো এই ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছে এই অ্যান্টিবায়োটিকের যাচ্ছে তাই ব্যবহার। আজকের বিশ্বে আপনারা জানেন যে সাম্রাজ্যবাদী পরাশক্তিত রাষ্ট্রগুলির এই দুটি ব্যবসা খুব জমজমাট। একটা হলো অস্ত্র ব্যবসা, একটা হলো ড্রাগ বিজনেস বা ড্রাগ ব্যবসা, মেডিসিন ব্যবসা। আমাদের বাংলাদেশেও কিন্তু এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে। তো আমি সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই, হিজবুত তৌহিদ আন্দোলন স্বাস্থ্য বিভাগ কেন তৈরি করলো এবং এর কার্যকারিতা কতখানি এবং এর পরিকল্পনা কর্মপরিধি কতটুকু মানবতার কল্যাণে, আমাদের আন্দোলন চিকিৎসা ডিপার্টমেন্টে কি ভূমিকা রাখছে। আপনারা জানেন, আমরা যখন করোনা দেখলাম মহামারী, তখন কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বলতে গেলে ভেঙেই পড়েছে। এমনও হয়েছে লাশ পড়ে আছে, নেওয়ার কেউ নাই। এটা আমি বলবো চিকিৎসা ব্যবস্থার একটা ব্যর্থতা। আরও অনেক কিছু আছে, আমরা কিন্তু অন্ধের মতো ওদেরকে অনুসরণ করি। জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হু, আমরা কিন্তু এদেরকে কিন্তু আমরা অনুসরণ করি অন্ধের মতো। ওরা যা প্রেসক্রাইব করে আমরা ওদের বাইরে যেতে পারি না। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 47 সালে, ব্রিটিশ থেকে আমরা আলাদা হয়েছি, কিন্তু মানসিকভাবে, আইনগতভাবে বা অন্যান্য অনেক কিছুর প্রেক্ষিতে আমরা কিন্তু স্বাধীন হইনি। তো এই 71-এ আমরা স্বাধীন হয়েছে আরেকবার, মানে পাকিস্তান থেকে। কিন্তু আমাদের স্বাধীন শিক্ষানীতি আমরা আজ পর্যন্ত করতে পারিনি, স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা আজ পর্যন্ত পারিনি। ঠিক তেমনি আমি বলতে গেলে একটা করা স্বাধীন স্বাস্থ্যনীতি আমরা পারিনি। আমাদের এখানে বহু স্বাস্থ্যনীতি প্রণীত হয়েছে, মেডিসিন নীতি বহু প্রণীত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ওদের প্রেসক্রিপশনের বাহিরে আমরা এক চুল পরিমাণ যেতে পারিনি। আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ কর্মী, মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব এটা নিয়ে প্রচুর কথা বলেছেন, প্রচুর কথা হয়েছে অতীতে। এখন একটা প্রতিবেদন আমি পেলাম, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে স্বাস্থ্য ব্যয় মিটাতে গিয়ে। আমি 2 দিন আগে আমার জেলা হাসপাতালের, নোয়াখালীর হাসপাতালের উপরে একটা প্রতিবেদন আমি দেখলাম। সেখানে ভুল চিকিৎসা, উদ্দেশ্যমূলক বাণিজ্য মানে করার জন্য রোগীদেরকে কিভাবে শোষণ করা হচ্ছে, এটা নিয়ে নিউজে এসেছে। তো কাজেই আমি বলবো যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ খারাপ অবস্থা। এখানে বিনা চিকিৎসায় মারা যাওয়ার রেকর্ড মানে হাজার হাজার। দ্বিতীয়ত, ভুল চিকিৎসায় মারা যাচ্ছে, ভুল ওষুধ প্রয়োগ, যেটা প্রয়োজন নাই সেটা তাকে দিয়ে দিচ্ছে। তৃতীয়ত, যথাসময়ে ট্রিটমেন্টের অভাব। একটা লোক অ্যাক্সিডেন্ট করলো বিকেল 5টায়, পরের দিন 10টা পর্যন্ত আর কোনো ট্রিটমেন্ট নাই, অথচ তার সমস্ত শরীরে রক্ত গিয়ে পানি বেরিয়ে তার কিছু নাই। অমানবিকতার চূড়ান্ত। এই জন্য যাদের টাকা আছে তারা চলে যাচ্ছেন সিঙ্গাপুরে, তারা চলে যাচ্ছেন ইন্ডিয়া। রাজনৈতিক কারণে এখন ইন্ডিয়াতে হাসপাতালগুলিতে যাওয়া বন্ধ। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখেছি গত সরকারের আমলে যে ইন্ডিয়ার হাসপাতালগুলির রমরমা ব্যবসা এই বাংলাদেশের রোগীদেরকে নিয়ে। এখানে ডাক্তারদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, ডাক্তাররা অনর্থক অহেতুকভাবে তারা টেস্ট করাচ্ছেন এবং টেস্টের জন্য তারা একটা কমিশন খাচ্ছেন। এটা নিয়ে হচ্ছে লাইসেন্স ছাড়া, বিনা অনুমতিতে, সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে হাজার হাজার মেডিকেল সেন্টার বলেন, মানে প্যাথোলজি সেন্টার বলেন, ক্লিনিক সেখানে চলছে। হাজার হাজার ডাক্তার আছে, ভুয়া ডাক্তার, তাদের কোনো আসলে ডাক্তারের কোনো লাইসেন্স নাই। তাকে ডাক্তার হইলেও কিন্তু দেখা যায় প্রশ্ন ফাঁস করা, পরীক্ষা দিয়ে সে ডাক্তার হয়েছে। এ ধরনের আছে কিন্তু। যেমন একটা লোক দাঁতের ডাক্তার না, সে দিব্যি দাঁতের ডেন্টিস্ট সার্টিফিকেট, লাইসেন্স, সাইনবোর্ড দিয়ে সে কিন্তু মানুষের দাঁত ফেলে যাচ্ছে। তো একটা পর্যায়ে তার ব্রেন স্ট্রোক করে সে মারা যাচ্ছে। এই যে আমি সংক্ষেপে শুধু এটুকু বলছি, এই ভয়াবহতা স্বাস্থ্যক্ষেত্রে, আর গরিব মানুষের চিকিৎসা নাই বললেই নাই। তো এখন এই বাস্তবতায় আমাদের আন্দোলন হিজবুত তাওহীদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অন্তত কোনো সদস্য, আমরা তো 16 কোটি মানুষের দায়িত্বশীল না, সরকার আছে, ওকে, আমাদের যারা হিজবুত তাওহীদের সদস্য তাদের মধ্যে আমরা অঙ্গীকার করছি যে বিনা চিকিৎসায় কেউ যেন মারা না যায়। এখন বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, এটা সহজ কথা নয়, এটা খেলাখেলি নয়। আমাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিও চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এখন হোমিওপ্যাথির প্রতি কিন্তু অনেকের ইমান নাই।
হোমিওপ্যাথির ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ 3টি শর্ত অনিবার্য, যারা হোমিও লাইনে লেখাপড়া করেছেন তারা জানেন। সেটা হলো রোগ নির্ণয় করতে হবে সঠিকভাবে, মানে ডাক্তার হইতে হবে মেধাবী ভালো। এখন একটা শব্দ আছে, একটা কথা আছে, যার নাই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি। এটা কিন্তু ঠিক নয়, এটা ভুল। আমি মনে করি ব্যক্তিগতভাবে ভালো ইংরেজি জানা না থাকলে, মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হলে হোমিওপ্যাথি না পড়াই ভালো। হোমিওপ্যাথি অত্যন্ত এত সহজ না। একটা ঔষধের 1200 লক্ষণ, খেলাখেলি কথা না। অ্যাকোনাইটের 1200, 1300, 1400 লক্ষণ একটা ঔষধের। তো কাজেই এই যে ভালো ডাক্তার 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত ভালো ঔষধ, ভালো মেডিসিন। কিন্তু আমাদের দেশে কিন্তু ওই রকম হোমিও লাইনে ভালো মেডিসিন তৈরির কোনো প্রণোদনা বলেন, সরকারের সাপোর্ট বলেন বা উদ্যোগ আমি দেখিনি, নাই। 3 নাম্বার হচ্ছে এই সঠিকভাবে রোগ নির্ণয়। এই 3টা জিনিস বাধ্যতামূলক। ভালো ডাক্তার, রোগীকে সঠিকভাবে বলতে হবে, রোগ নির্ণয় করা। 3 নাম্বার হচ্ছে এই ভালো ঔষধ, এই শর্ত। এখন এই হোমিওপ্যাথি গ্রামে গঞ্জে এই ধরনের ডাক্তারগুলি তারা ভুল চিকিৎসা করে অপ্রয়োজনীয় 10 টাকার ওষুধ দিয়ে মানুষ ভালো হওয়ার যে একটা প্রবণতা, সেটা একটা পর্যায়ে এসে মানুষের আস্থা নষ্ট করেছে। দ্বিতীয় কথা হলো অ্যালোপ্যাথির ড্রাগ বিজনেস, এদের সিন্ডিকেট, এদের বিশাল হাজার হাজার কোটি টাকার বিজনেস। এরা চিন্তা করলো যে হোমিওপ্যাথি যদি কম পয়সা 20 টাকা দিয়ে ঠান্ডা ভালো হয়ে যায়, তাহলে তো আমাদের তো এই ড্রাগ বিজনেস কি হবে তাহলে। হ্যাঁ, একটা লোক মানে ব্যথা পেলো, সে আর্নিকা খেলো, আধা ঘন্টা পর পর কয়েক ডোজ, সে ব্যথাটা ভালো। তাহলে আমার যে পেইন কিলার এত টাকা দামের, এগুলা কি হবে তাহলে? তো এই জন্য তারাও কিন্তু একটা অপপ্রচার চালিয়েছে। তারাও একটা সিন্ডিকেট, সরকারের মেকানিজমে তারা বসে আছে, পলিসি মেকিংয়ে তারাই আছে, মন্ত্রণালয়ে তারাই আছে। কাজেই তারা হোমিওপ্যাথিকে একেবারে কোণঠাসা করতে করতে একেবারে একদম কোণঠাসা অবস্থা রেখে দিয়েছে। হোমিওপ্যাথির কোনো মূল্যই নেই। আমরা মাঝে মধ্যে দেখি যে বার্ন ইউনিটে রোগী মারা যায়, কেউ 30%, কেউ 40%, কেউ 50%। তো বার্ন ইউনিটে ভর্তি করার সময় হুলস্থুল করে সবাই অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে ভর্তি করানো হচ্ছে। মিডিয়াতে আসে যে সমস্ত শরীর একেবারে কি বলে এটাকে, ব্যান্ডেজ দিয়ে বার্ন ইউনিটের ট্রিটমেন্ট চলছে। কিন্তু আপনারা কি জানেন, বার্ন ইউনিটে ভর্তি হওয়া প্রচুর রোগী দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 1 সপ্তাহ পর থেকে মরা শুরু হয়। ওই খবরগুলি কিন্তু প্রচারণায় খুব একটা আসে না। কারণ বার্ন ইউনিটে যে প্রক্রিয়াতে ওনারা ট্রিটমেন্ট করেন, আমি অস্বীকার করছি না, আধুনিক প্রক্রিয়া ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথি এটা কতখানি জাদুকরি এই জ্বালাও পোড়াও এই রোগের জন্য আমরা দেখেছি। আমাদের মহামান্য ইমামুজ্জামান যখন এই ট্রিটমেন্টগুলি করতেন, আমরাও সেটা যখন আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আমাদের সদস্যদের যখন এ ধরনের কোনো বার্ন মানে প্রবলেম হয়, কোনো পেশেন্ট আসে, তখন আমরা এই হোমিও ট্রিটমেন্ট দিলে আলহামদুলিল্লাহ আমাদের রোগী ভালো হয়ে যাচ্ছে। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আজকের এই প্রশিক্ষণ প্রোগ্রামে আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তাব করছি সরকারকে। আমাদের তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এখানে স্বাস্থ্যনীতি আমরা ঘোষণা করেছি। স্বাস্থ্যনীতির মধ্যে আমরা বলেছি অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিওপ্যাথির একটা ট্রিটমেন্ট ব্যবস্থা রাখতে হবে। আমরা এটার নাম দিয়েছি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। আমাদের একটা ক্লিনিক আমরা করেছি সোনাইমুড়িতে, আমাদের একটা ক্লিনিক আছে ঢাকায়। তো সোনাইমুড়িতে আমরা দেখেছি সেখানে আমাদের একটা জনপদ গড়ে উঠেছে। সেখানে আমাদের কয়েক হাজার সদস্য বসবাস করে। তারা বিভিন্ন কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে তারা চাকরি করে, তারা ব্যবসা করে, তারা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্টুডেন্ট, গার্ডিয়ান এবং টিচাররা আছেন, অন্যান্য সমস্ত কিছু, এমনকি জুমার দিনে মুসল্লিরাও আসেন হাজার হাজার। তো আমরা সেখানে এই যে আমাদের সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, আমাদের সোনাইমুড়িতে যে ক্লিনিকটা আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি আমরা যখন স্বাভাবিক কোনো রোগের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেওয়া শুরু করি, অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগে নাই। একটা বাচ্চা নিউমোনিয়া হওয়ার আগ পর্যন্ত যদি সত্যিকার অর্থে তাকে যদি হোমিওপ্যাথির ওষুধটা দেওয়া যায়, তাহলে তার ওই পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ওখানে ভিজিট করবেন, দেখবেন যে সেখানে আমরা অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির সমন্বিত চিকিৎসা ব্যবস্থার ফলে আমাদের ওখানে যেই হিজবুত তৌহিদের যে কয়েক হাজার সদস্য আছেন, সেখানে বিনা চিকিৎসায় মরে যাওয়ার কোনো রেকর্ড কারো নাই। তো এই হচ্ছে কথাটা। আমরা এই করোনার সময় অন্তত 5 থেকে 6 হাজার লোককে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। আমাদের প্রতি এই স্বাস্থ্য মানে
ডিপার্টমেন্টের আন্ডারে প্রতি মাসে বা প্রতি বছর আমরা বলতে পারি কয়েকশো ব্যাগ রক্ত আমাদের সদস্যরা দিচ্ছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা মাদকাসক্ত, আমাদের আন্দোলনে যদি কেউ যোগদান করে যে আগের থেকে তার মাদকাসক্তির অভ্যাস আছে, আমরা তাকে এই ট্রিটমেন্টের আওতায় আনি। তাকে আমরা এখানে আমাদের নানামুখী ট্রিটমেন্ট আছে, আমরা হোমিও ট্রিটমেন্ট দেই এবং তার মনস্তত্ত্বকে তার কিন্তু মানসিক বৈকল্য ঘটে, কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আছে তার, যে কারণে সে মাদকের মধ্যে যাচ্ছে, পারিবারিক হোক, তার সঙ্গে আমরা বসার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এটাকে বলা হয় তারা কাউন্সেলিং করি আমরা, দেন মানসিক ট্রিটমেন্ট চলে, আবার এদিক দিয়ে তাকে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি। প্রয়োজন হলে আমরা অ্যালোপ্যাথির দ্বারস্থ হই, যেমন আমাদের কোনো প্যাথোলজিক্যাল কোনো টেস্ট করতে, কোনো প্রবলেম কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো ফাইন্ড আউট করতে আমরা টেস্ট করি। তো এই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যনীতি কি? আমাদের প্রথম স্বাস্থ্যনীতি হলো, যিনি গরিব, একেবারে গরিব, চিকিৎসা করতে পারছেন না, তিনি যেন অন্তত নির্ভয়ে আমাদের স্বাস্থ্য সেবার কাছে আসতে পারেন। ওনাকে এটা নির্ভয় করতে হবে যে তুমি ভয় পাইও না, তোমার পেটে ব্যথা উঠছে, এখন তোমার টাকা নাই, কোনো রকম একটা ট্যাবলেট খাইয়া ব্যথা নাশক পেইন কিলার খাইয়া তুমি ব্যথা বন্ধ করার দরকার নাই, ডাক্তারের কাছে যাও। যখনই আপনি যাবেন আমাদের ডাক্তারের কনসালটেশন আপনি পাবেন, এখন টাকা আপনার কাছে থাক আর না থাক। তা আমাদের প্রথম নীতিটা হলো এইটা যে আমরা তাকে বোঝাচ্ছি যে তোমার টাকা থাক আর না থাক, তোমার চিকিৎসা পাওয়া জরুরি। তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, দুনিয়াতে সুস্থভাবে বসবাস করার তোমার অধিকার রয়েছে, তুমি আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর খেলাফত করবা তুমি, কাজে তোমার সুস্থতার প্রয়োজন আছে। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে। তোমার উপরে 4-5 জন একটা মেম্বারের একটা ফ্যামিলি, তারাও কিন্তু মানে অসহায় হয়ে পড়বে। কাজে তোমাকে সুস্থ থাকতেই হবে। এই জন্য আমরা প্রথমত আমাদের স্বাস্থ্যনীতি, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। দ্বিতীয়ত, যে কেউ অসুস্থ হোক সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টকে তিনি মেনশন করবেন। এখন আমরা আমাদের যখন দেখি হোমিও ট্রিটমেন্টের আওতায় ওনার ট্রিটমেন্ট হচ্ছে তাহলে কিন্তু ওকে, না হলে দ্রুত আমরা সেখানে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালে আমরা পাঠাই, যে সেখানে কারো জরুরি কোনো প্রয়োজন হলে, অপারেশনের প্রয়োজন হলে ইত্যাদি। একবার আমাদের একজন সাতক্ষীরা, নাম হলো ওনার নাম মনিরুল ইসলাম, আমাদের সভাপতি, ওনার মেনিনজাইটিস। তো মেনিনজাইটিস রোগের সাথে আমার এর আগে এতখানি ভালো আমার পরিচিত ছিল না। আমি ওনাকে দেখার পর আমি বুঝছি মেনিনজাইটিস কি জিনিস। এই লোকটা মারাই যাচ্ছিল প্রায়। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির সমন্বিত ট্রিটমেন্টে কিভাবে উনি সুস্থ হয়েছেন, এটা অলৌকিক। এটা একটা অলৌকিক, এরকম অলৌকিক ঘটনা বলতে গেলে এখানে অনেক টাইম, সংক্ষেপে শুধু এটুকু বলবো, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আপনারা আমাদের প্রস্তাবিত আগামী দিনে যে রাষ্ট্র সংস্কার আপনারা করবেন, আপনারা পুলিশ ডিপার্টমেন্টকে সংস্কার করার জন্য করলেন 11টা কমিশন করলেন, আমলাতন্ত্রকে সংস্কার করবেন, নির্বাচন ব্যবস্থাকে করবেন, রাজনৈতিক ব্যবস্থাকে আপনারা সংস্কার করবেন, অর্থ ব্যবস্থাকে, ব্যাংকিং সেক্টরকে আপনারা সংস্কার করার জন্য হাত দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্টকে সংস্কার করার জন্য কি কি পদক্ষেপ নিলেন আপনারা? আমাদের প্রস্তাবনা, এই প্রস্তাবনা কিন্তু এখানে আছে। বর্তমান যে স্বাস্থ্য নীতি চলছে, এই নীতি সম্পূর্ণ পুঁজিবাদী, ভোগবাদী, স্বার্থপর একটা স্বাস্থ্য ব্যবস্থার উপর গড়ে উঠেছে। এখানে যারা মেডিকেল লাইনে লেখাপড়া করছেন, বাংলাদেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলি বাংলাদেশের সুবিধা না পেয়ে তারা বিদেশে চলে যাচ্ছে, তারা বিদেশে সেবা দিচ্ছে। অথচ একটা মেডিকেল কলেজের স্টুডেন্টের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে সরকারের। এই টাকা এলাকা মানে দেশের কৃষক শ্রমিক জনতার টাকা, প্রত্যেকের ট্যাক্স আছে তাদের পিছনে। একজন ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার তিনি মানে চলে যাচ্ছেন বিদেশে। প্রশ্ন করা হচ্ছে কারণটা কি? বলছে ওনাকে যথাযথভাবে মূল্যায়ন দেশে করা হয়নি। তো আপনাকে সরকার তথা জাতি, বাংলাদেশের 16 কোটি মানুষ আপনাকে ইঞ্জিনিয়ার বানালো, আপনি কি বাড়ি গাড়ি করার জন্য ইঞ্জিনিয়ার হয়েছেন নাকি? আমি বলি না যে আপনি মানবেতর জীবন যাপন করেন, না। প্রেস্টিজ, সম্মান কাকে বলে, এই ধারণা পরিবর্তন করানোর জন্যই আমাদের আন্দোলন এখানে কাজ করছি। আমার কথা হচ্ছে, আমাদের হিজবুত তৌহিদে যারা মেডিকেল সায়েন্সে লেখাপড়া করছেন, আমরা ম্যাক্সিমামই আমরা উদ্বুদ্ধ করছি আপনি হোমিওপ্যাথিতে ডিগ্রি নিন, ম্যাক্সিমাম। এরপরে অন্য মানে অ্যালোপ্যাথি লাইনেও ডিগ্রি নিচ্ছেন। আমাদের কিছু হার্বাল ডাক্তারও আছেন, বিভিন্ন ডাক্তার আছেন। আমাদের প্রথম কথা ভাই, আপনি যদি ভাতের জ্বালায় চিকিৎসা করেন তাহলে চিকিৎসা করেন না। এটা বিশাল একটা মানবিক কাজ, মানবতার কল্যাণে একটা বিরাট একটা ইবাদত। একটা রোগী যখন সুস্থ হয় তখন একজন ডাক্তারকে দেবতার মতো সম্মান করতে হয়, অথচ হাসপাতাল থেকে বের হইতে হইতে ডাক্তারকে গালাগালি করতে করতে বের হয়।
আমার আব্বার যখন অসুখ হলো, যখন ডাক্তাররা ট্রিটমেন্ট করলেন, আমাদের মেডিকেলের আমাদের ডাক্তাররা এবং অন্যান্য ডাক্তারকে, আমার মন চাইছে ওনাদেরকে আমরা একটা প্রেজেন্ট করি, আমি মিষ্টি দেই, উপহার দিতে দিই, কিন্তু আমার ভিতর থেকে আসছে এটা, ওনাদের আন্তরিকতা দেখে। কিন্তু আমরা দেখি হাসপাতালে ডাক্তারদের উপর রোগীরা হামলা চালায়, ডাক্তাররা সিন্ডিকেট করে আবার রোগীদের আত্মীয়স্বজনের উপর হামলা চালায়, অরাজক পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে চলমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের স্বাস্থ্য কাঠামো, স্বাস্থ্য নীতি বাদ দিতে হবে, আমাদের প্রস্তাবিত স্বাস্থ্য নীতি গ্রহণ করতে হবে। এটা হলো আমার কথা। এখন আমাদের পরিকল্পনা হলো আমরা এমন কিছু হাসপাতাল তৈরি করতে চাই যে হাসপাতালগুলিতে হোমিওপ্যাথিরও মূল্যায়ন হবে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হবে, দুটা পাশাপাশি চলবে। আপনারা কি করেন, হোমিওপ্যাথিকে অবজ্ঞা করছেন, হোমিওপ্যাথির ডাক্তার নাক ছিটকাচ্ছেন। আমি দেখেছি হাসপাতালে আপনারা কি করলেন, একজন রোগী, আমাদের একজন রোগী মাদার টেকে, ছেলেটার বয়স হলো 16-17 বছর, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে। ছেলেটা মা আমাকে ফোন দিলেন যে ইমাম এই বয়সে আমার ছেলেটা মারা যাবে। অর্থাৎ ছেলের ওই যে গ্যাস হয়েছিল, কি নাকি পেইন হয়েছে, ডাক্তারে যায় পেন কিলার খাওয়াইছে, তাকে একটা খাওয়ানোর পরে তার তো হার্টে অ্যাটাক করে মরছে, এই বয়সে হার্ট অ্যাটাক করে মরছে। তাড়াতাড়ি এতে আপনার মুগদা মেডিকেল কলেজে নেওয়া হলো, রাত তখন 2টা। দাদা আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি, আমি তো আর শিওর না যে আমার দোয়ায় তার জান আল্লাহ বাঁচাই দিব। তো পরে আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বললাম যে বিষয়টা কি, উনি বললেন যে এই ঘটনা, তো আমরা ওষুধ দিলাম। এখন ওরা কি করলেন, আইসিইউতে নিয়ে রোগীর মধ্যে অক্সিজেন দিয়ে রাখছেন, এটা তার কোনো ট্রিটমেন্ট না। ডাক্তার সবচাইতে ভয়ঙ্কর যে কথাটা বলেছেন যে দেখেন এখানে 10 জন রোগী আছে, সবচাইতে ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে আপনাদের রোগীর, আমরা আশা করতে পারি না, তো যে কোনো সময় সে চলে যেতে পারে, লাশ নেওয়ার জন্য আপনারা অ্যাম্বুলেন্স রেডি রাখেন। এই কথা বললে কোনো মা বাপ ঠিক থাকতে পারে? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হোমিও ডাক্তার তিনি ওষুধ দিলেন, বললেন যে কোনো মূল্যে হোক, যেভাবে হোক তার মুখের মধ্যে 2টা করে বড়ি দিবেন এই ওষুধটা আধা ঘন্টা পর পর। আধা ঘন্টা পর পর দেওয়ার পরে 2 ঘন্টা পর ছেলে বলল আমি পানি খাবো। এই প্রথম তার পানি চাওয়ার হলো তার। তখন ডাক্তাররা সকালবেলা বলছে কি ব্যাপার, কি অলৌকিক, আপনাদের এই ছেলেটা মরলো। তারপরে সিরিয়ালের 3 জন মারা গেছে, 3 জন লাশ নিয়ে গেছে যারা সেখানে ছিল তারা। তার মানে কি, আপনারা যে হোমিওপ্যাথিকে অবজ্ঞা করছেন, কেন করছেন, কেন করছেন? এই জন্য আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা যেটা বলি, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম যেমন পরিকল্পিতভাবে গায়েব করা হয়েছে, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা গায়েব করেছে, প্রকৃত ইসলাম যেমন যদি মানুষের সামনে যদি আসে, তাহলে নিপীড়িত জনতা, বঞ্চিত অসহায় মানুষের বঞ্চনা দূর হবে। তেমনি হোমিওপ্যাথির যদি প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাহলে গরিব দুঃখী অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। এইটা ওদের একটা সিন্ডিকেট, ওরা পরিকল্পিতভাবে হোমিওপ্যাথিকে অবজ্ঞা করছে। কাজেই আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি হোমিওপ্যাথি লাইনে কত বড় ডাক্তার ছিলেন, কি জটিল জটিল রোগ তিনি ভালো করেছেন, সেটা আপনারা যারা জানেন না, আপনারা ওনার কেসগুলি, স্টাডিগুলি এখনো আছে, ওনার ভলিউম বই, ওনার নিজের হাতের লেখা সমস্ত ইংরেজিতে, আপনারা দেখবেন, সেগুলো নেন। আজকের এই স্বাস্থ্য প্রশিক্ষণ সমাবেশে আমি যেটা বলতে চাই, আমাদের ভাই ও বোনেরা, আপনারা প্রশিক্ষণ নিন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এখন যে চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে সম্পূর্ণ বাণিজ্যিক, এখানে মানবতার কোনো কথা নাই, মানবিক কোনো কিছু নাই। এখানে যার টাকা নাই তার কোনো চিকিৎসা নেই, ঠিক যেমন আদালতে যার কোনো টাকা নাই তার কোনো বিচার নাই। এই বাংলাদেশে একজন প্রেগনেন্ট মহিলা, গরিব প্রসূতি, মানে তার বাচ্চা হবে, তাকে ভ্যানে করে নিয়ে গেল, যাওয়ার পরে ক্লিনিকের সামনে ম্যানেজার বলতেছে 20,000 টাকা আগে জমা দেন। যে লোকটা নিয়ে আসছে বলছে ভাই গরিব মানুষ, 20,000 টাকা কথা। মহিলা চিৎকার করতেছে, তার মানে পেইন উঠছে, ডেলিভারি পেইন। আধা ঘন্টা পর তাকে জরুরি ভিত্তিতে ওই হাসপাতালের সামনে গাছের নিচে ভ্যান খাড়া করাইলো, ওখানে তার বাচ্চা ডেলিভারি হয়ে গেল। টাকা নাই, হাসপাতালে সে ঢুকতে পারে নাই। আমার গ্রামের একটা লোক আমাকে বলল যে আমার আব্বার অবস্থা খুব খারাপ। আমি বললাম ঢাকা মেডিকেলে তাড়াতাড়ি ভর্তি করাও। রাত 2টার দিকে আমারে বললো, ডাক্তার বলল রক্ত লাগবে। আমি বললাম যে রক্তের ব্যবস্থা করো কোথায়? কয় যে 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করছি। রক্ত দেওয়ার সাথে সাথে এই লোকটা চিৎকার শুরু করে দিল, আমাকে বাঁচাও, তোমরা আমাকে কি দিলা, আমাকে মেরে ফেললা। আসলে এই রক্তটা ছিল হিরোইনের দেওয়া রক্ত। ঢাকা মেডিকেল কলেজে এই রক্তের সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ছিল। কাজেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একটা অরাজকতা, একটা সিন্ডিকেটের মধ্যে বন্দী। এখন এই ট্রিটমেন্ট ব্যবস্থা থেকে ভেঙে একটা মানবিক, একটা মানবতাবাদী, একটা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির সমন্বিত একটা ট্রিটমেন্ট সিস্টেম, চিকিৎসা ব্যবস্থা প্রবর্তন করার জন্য হিজবুত তৌহিদ প্রস্তাব দিচ্ছে। আমাদের হিজবুত তৌহিদ আলহামদুলিল্লাহ
আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের যদি মিস্টেক হতে পারে, কমিউনিকেশনের গ্যাপ থাকতে পারে, সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ একজন আমাদের হিজবুত তাওহীদও যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আমাদের সদস্যরা যদি কোনো সদস্য মারা যায় কোনো কারণে, কেন মারা গেল আমরা সেটা ইনভেস্টিগেট করি। আমরা বলি সে হার্ট অ্যাটাক কেন করলো, তার সমস্যাটা কোথায় হয়েছে, আমরা তার ফ্যামিলির সঙ্গে কথা বলি, তার প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, তাকে মানসিক সমস্যা না শারীরিক সমস্যা, কোথায় তার সমস্যা। তাহলে কোনো একটা লোক মারা গেলে আমরা তার কেস স্টাডি করি, কি কারণে সে মারা গেল, এটা পরবর্তীতে আমরা রিকভারি করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মানুষ যথাসময় তার চিকিৎসা নেওয়া দরকার, অর্থের কারণে তার যে সময় নষ্ট করা, তার মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হচ্ছে, এইটাকে আমরা তার ভেতরে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করি, আমরা তাদের মধ্যে আলোচনা করি। তৃতীয় কথা হচ্ছে যার টাকা নাই সে যেন ঠিক টাইমে, টাকার অভাবে যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটা তাকে আমরা নিশ্চিত করি। এই হচ্ছে কথাটা। তো আপনারা প্রশিক্ষণ নেন, সঠিক প্রশিক্ষণ নেন বিজ্ঞান এবং প্রযুক্তির। এই যে আধুনিক এই যুগে এসে চিকিৎসা ব্যবস্থা কোনো অন্ধের কোনো বিষয় না। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, অর্থাৎ দেহ আত্মার সমন্বয়। যেমন মানুষ, তেমনি চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। সেই আধ্যাত্মিকতাটা কোন জায়গায়? ডাক্তার যদি মনে করে যে এই রোগীটা আমার, তাকে চিকিৎসা করা আমার হক, অধিকার, যে কত টাকা আমাকে দিল এটা ম্যাটার না। এবং রোগী যদি মনে করে ডাক্তার উনি আমাকে ট্রিটমেন্ট করছেন, উপরে আল্লাহ, আল্লাহ স্রষ্টা, আল্লাহ আমাকে সেভ করেন, আর নিচে হলো এই ডাক্তার সাহেব আমাকে ট্রিটমেন্ট করছেন, তার প্রতি সম্মান, শ্রদ্ধা, সমর্পণ, আত্মবিশ্বাস এবং রোগীর প্রতি ডাক্তারের মমতা, তারপরে তার ভালোবাসা, রোগীর প্রতি তার আন্তরিকতা, অর্থাৎ কসাইগিরি না, চামারগিরি না, মানে শত্রুর মতো ব্যবহার, ওরকম না। তাহলে এই যে কথাগুলো আমি বললাম, হয়তো আমার কিছু ভাষাগত শব্দগতভাবে ডাক্তার সাহেবরা শুনলে হয়তো বা রাগ করতে পারেন, কিন্তু কিছু কিছু ডাক্তারের ব্যবহার কিন্তু সেটাই রোগীরা বলছেন যে কসাইয়ের মতো আচরণ না। অর্থাৎ এর একটা আধ্যাত্মিকতাও আছে, আমি বিশ্বাস করি। আমাদের ইমামুজ্জামানকে আমরা দেখেছি, তিনি যখন ওষুধ দিতেন তখন তিনি দোয়া করে দিতেন। একদিন বললাম যে ইমামুজ্জামান অমুক ডাক্তার কন্ট্যাক্ট করে রোগী ভালো করে। বলছে যে ও কি আল্লাহ হয়ে গেছে নাকি, ওকে শিওর হয়ে গেছে যে তার সেই কন্ট্যাক্ট করলো। যে আমি দেখলাম যে উনি যখন ওষুধটা দিতেন তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং তিনি এটা দোয়া করে দিতেন যে আল্লাহ যেন ভালো করে দেয়। এই যে কল্যাণকামী, এটা কোনো টাকা পয়সার সম্পর্ক নয় রোগী আর ডাক্তারের মধ্যে, এটার সম্পর্ক হচ্ছে অন্য একটা সম্পর্ক। এটা মানুষের খালি দেহ নয়, এর একটা আত্মাও আছে, সে আল্লাহর খালিফা, আল্লাহর প্রতিনিধি। হাসরের দিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কাজে এই লোকটার যদি যন্ত্রণা ভালো করতে পারি, তাহলে সে প্রতি মুহূর্তে আমাকে মনে করবে, আমাকে দোয়া করবে। তো আমি মনে করি যে ডাক্তার এবং রোগীদের মধ্যে একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, আধ্যাত্মিক একটা কানেকশন আছে, একটা রিলেশন আছে। এটা বিল্ড আপ হবে আমাদের প্রস্তাবিত স্বাস্থ্য ব্যবস্থা, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি হিজবুত তাওহীদ আন্দোলনকে বলতে চাই, আমাদের যারা মেধাবী স্টুডেন্ট আছে, ব্রিলিয়ান্ট আছে, ইংরেজিতে ভালো আছে, অঙ্কে ভালো, বিজ্ঞান প্রযুক্তিতে ভালো জ্ঞান আছে, তাদেরকে আপনারা হোমিও ট্রিটমেন্টে আপনারা শিক্ষা দিন। তারা ডিগ্রি আনুক, দরকার হলে বিদেশ থেকেও ডিগ্রি আনুক, এনে আমার দেশের এই যে স্বল্প আয়ের মানুষগুলি, অর্থবিত্তহীন মানুষগুলি, দরিদ্র অসহায় মানুষগুলি, তাদের চিকিৎসা ব্যবস্থাকে আমাদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। এটার নাম ইসলাম। ইসলাম মানে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 বার পড়লে তোমার জান্নাতে 10টা বাগান হয়ে যাবে, ইসলাম খালি ওইটা নয়। ইসলাম হচ্ছে মানবতার কল্যাণ। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, মানুষ যেন স্বাস্থ্য সুরক্ষা পায়, মানুষ যেন চিকিৎসা পায়, মানুষ যেন শিক্ষার নিশ্চয়তা পায়, মানুষ যেন পোশাক আশাকের নিশ্চয়তা পায়, খাদ্যের নিশ্চয়তা পায়, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে এমন নিরাপত্তা পায়, এটার নাম ইসলাম। এই বাস্তবিক প্র্যাকটিক্যাল ইসলামটা কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের স্বাস্থ্যনীতির 1 নাম্বারটা আমাদের কথা হলো স্বাস্থ্য অধিকার। এটা মানবাধিকার, প্রত্যেকের পাওয়ার অধিকার, ধনী দরিদ্র প্রত্যেকের, নারী পুরুষ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার কিন্তু স্বাস্থ্য মানে চিকিৎসা পাওয়া অধিকার। এই 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনে যারা সদস্য হবেন, আমরা বিনা চিকিৎসা কাউকে মরতে দেব না। 3 নাম্বার, কার টাকা আছে কার টাকা নাই, যখনই কোনো সমস্যা পড়ে সঙ্গে সঙ্গে তাকে আগে ট্রিটমেন্ট করতে হবে। টাকা কোথা থেকে আসবে সেটা চিন্তা পরে, তোমার পকেটে টাকা আছে কিনা তারপরে চিন্তা। আমাদের খুলনায় একটা ছেলে আপনার হলো বিদ্যুৎ আলিত হয়েছে। বিদ্যুৎ আলিত হওয়া আপনারা জানেন, ইলেকট্রিক শক,
সে খেয়েছে। তো তাকে তাড়াতাড়ি করে খুলনা মেডিকেলে নেওয়া হলো। ডাক্তার কি বললো জানেন? আপনারা এখন রাখেন, আপাতত ট্রলিতে রাখেন, এটা একটা পুলিশ কেস, থানা পুলিশ না আসা পর্যন্ত ধরা যাবে না। 2 ঘন্টা তাকে ধরে নাই, 2 ঘন্টা পরে এসে দেখে তার দম নাই, সে মারা গেছে অলরেডি। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু বাংলাদেশে হয়েছে এবং এটা হচ্ছে। বিশেষ করে পুলিশ কেসগুলা কি যে ভয়াবহ। আর সবচেয়ে মারাত্মক, আমি আজকের এই কথাটা বলতে চাই এখানে, আল্লাহ লানত পড়বে ওই সমস্ত ডাক্তারদের প্রতি যারা মামলায় জিতার জন্য বাদী বা বিবাদীর পক্ষে টাকা খেয়ে মেডিকেল সার্টিফিকেটের নামে জালিয়াতি করছেন। যেটা ঘটে নাই সেটা তারা লিখে দিচ্ছেন যেন প্রতিপক্ষের আসামি ফেঁসে যায়। এই ধরনের যে সমস্ত ডাকাতগুলি, এদের উপর আল্লাহ লানত পড়বে। অ্যাবসেন্ট থাকতেছে মেডিকেল সার্টিফিকেট দিয়ে, কিন্তু তার কোনো অসুখ নেই, তাকে নির্দ্বিধায় মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কাজে আজকে যেভাবে ডাক্তারদের নীতি নৈতিকতার অধপতন ঘটেছে, এর মূল কারণ এই বস্তুবাদী, এই পাশ্চাত্য জীবন ব্যবস্থা, জীবন দর্শন। এখানে শুধু টাকাই সবকিছু, এখানে মানবতা নেই, এখানে মানবাধিকার নেই, এখানে আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো ভয় নেই, এখানে তাকওয়ার কোনো মানদণ্ড নেই, এখানে ইসলামের কোনো শিক্ষা আমি পাই না। কাজেই আমরা এই বর্তমান চলমান এই বস্তুবাদী, এই জাহিলি, এই পাশবিক এই স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তে একটা মানবিক, মানবতার কল্যাণকামী একটা স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের হিজবুত তওহীদ আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ সেটা নিয়ে কাজ করছে। কাজে আজকে যারা আপনারা আসছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, আপনাদের সাফল্য কামনা করি। আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই জাতির স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।